সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভাষণের প্রতিদিনের আয়োজন সংবাদভিত্তিক পর্যালোচনা অনুষ্ঠান ফ্রন্ট পেজে। আপনাদের সঙ্গে আছে আমি রিশান নাসরুল্লাহ। দর্শক, এই অনুষ্ঠানে আমরা উল্লেখযোগ্য সংবাদগুলো নিয়ে পর্যালোচনা করব। সেই পর্যালোচনায় অংশ নিতে আমার সঙ্গে স্টুডিওতে আছেন হাসান মামুন, সিনিয়র সাংবাদিক ও কলামিস্ট। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। আমরা আলোচনায় যাব, তবে যাওয়ার আগে আমরা একটু পত্রিকার সংবাদগুলো দেখে নিই। দৈনিক প্রথম আলো, খালেদা জিয়ার শারীরিক অবস্থা এখনো উদ্বেগজনক পর্যায়ে, বার্ষিক পরীক্ষার মধ্যে শিক্ষকদের কর্মবিরতি, ক্ষতির মুখে শিক্ষার্থীরা। আমার দেশ, ভারত ছেড়ে এবার নিরাপদ আশ্রয়ের খোঁজে কামাল, 8 থেকে 12 ফেব্রুয়ারির মধ্যে সংসদ নির্বাচনে ভোট, খালেদা জিয়ার নিরাপত্তায় এসএসএফ পিজিআর। ইত্তেফাক, খালেদা জিয়ার চিকিৎসা গ্রহণ করতে পারছেন, তারেক রহমান কবে আসছেন। দৈনিক ইনকিলাব, বেগম খালেদা জিয়াকে ভিভিআইপি ঘোষণা, সুখবরের প্রতীক্ষায় জাতি। নয়াদিগন্ত, বিদেশি এজেন্সিরা আড়ি পাতায় ইসরায়েলি প্রযুক্তি ব্যবহার, চিকিৎসা গ্রহণ করছেন খালেদা জিয়া। যুগান্তর, ভূমিকম্পের উচ্চ ঝুঁকিতে 5 বড় হাসপাতাল, খালেদা জিয়ার চিকিৎসা গ্রহণ করতে পারছেন, তারেক রহমানের প্রত্যাবর্তনের অপেক্ষা। সমকাল, অভিযুক্তকেই প্রমাণ করতে হবে নির্দোষ, না পারলে সাজা, মানি লন্ডারিং প্রতিরোধ আইনের খসড়া, চিকিৎসায় সাড়া দিচ্ছেন খালেদা জিয়া। তারেক রহমানের ফেরা নিয়ে নানা প্রশ্ন আলোচনা। বাংলাদেশ প্রতিদিন, খালেদা জিয়াকে নিয়ে গভীর উৎকণ্ঠা, দেশবাসীর সমর্থনে শক্তি ও প্রেরণার উৎস তারেক রহমান। কালের কণ্ঠ, তারেক রহমানের অপেক্ষায়, নির্বাচন কমিশন প্রস্তুত, তফসিল ঘোষণা হচ্ছেই, চিকিৎসা নিতে পারছেন খালেদা জিয়া। মানব জমিন, খালেদা জিয়ার চিকিৎসা গ্রহণ করতে পারছেন, বেপরোয়া সন্ত্রাসীরা প্রকাশ্যে গুলি করে হত্যার ঘটনা বাড়ছে। দেশ রূপান্তর, দেশে ফেরার নানা অঙ্ক, বড় সংস্কারের মুখে ব্যাংক খাত। দৈনিক কালবেলা, ডিআই এর জালে ধরা ভুয়া সনদধারী 1186 শিক্ষক, চিকিৎসার অগ্রগতি, ডাকে সাড়া দিচ্ছেন খালেদা জিয়া, জোরালো আলোচনায় তারেক রহমানের ফেরা। বণিক বার্তা, আন্তর্জাতিক সহায়তা চাহিদার 50% কম, অন্তর্বর্তী সরকারের ডাকে সাড়া নেই, ভয়াবহ সংকটের মুখে রোহিঙ্গারা, খালেদা জিয়ার চিকিৎসার খোঁজ নিতে হাসপাতালে 3 বাহিনীর প্রধানরা। ডেইলি স্টার, তারেক's return rests on Khaleda's health condition, teachers call off strike, exam backs on track. New Age, polls likely between February 8 and 12, Khaleda responding to medication. মোটা দাগে এই ছিল সংবাদ। বেগম খালেদা জিয়াকে নিয়েই মূলত বেশিরভাগ পত্রিকাগুলোর হেডলাইন। বেগম খালেদা জিয়ার কন্ডিশন এবং তারেক রহমানের দেশে ফেরা, এটি এখন আসলে আলোচনার বিষয়। পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে যখন চাইবেন ট্রাভেল পাস তখনই দেবেন। নিরাপত্তার শঙ্কার বিষয়টিও স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন যে কারো নিরাপত্তা নিয়ে শঙ্কা নিয়ে। আপনার আসলে কি মনে হয় কোন জায়গাগুলোতে সংকট? ধন্যবাদ। আপনার সঙ্গে প্রথম অনুষ্ঠান আজকে। বেগম জিয়া তো হাসপাতালে গিয়েছিলেন নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করাতে, তো সেক্ষেত্রে ধরা পড়ল যে তার ইনফেকশন, এবং ডাক্তারদের পরামর্শে উনি থেকে গেলেন হসপিটালে। তো সেই থেকে ওনার অবস্থার ক্রমে অবনতি হচ্ছে। সবশেষ জানা গেল যে অবস্থায় স্থিতিশীল, মানে অবনতি হচ্ছে না, উন্নতিও হচ্ছে না। তো কালকে আবার একাধিক সূত্র থেকে জানা গেল যে উনি চিকিৎসায় সাড়া দিচ্ছেন, ডাকলে সাড়া দিচ্ছেন। তো এগুলো ভালো লক্ষণ হতে পারে, কিন্তু উনি এই পর্যায়ে হাসপাতাল থেকে সুস্থ দেহে ফিরবেন কিনা, নিরোগ হওয়া তো প্রায় অসম্ভব। তার নানাবিধ স্বাস্থ্য জটিলতা আছে। তারপরও আমরা তো আশা করি, এবং অনেকে তো কোমা থেকেও ফিরে আসে, এরকম ঘটনাও আছে। তো বেগম জিয়ার ব্যাপারে প্রত্যাশাটা অনেক বেশি। উনি গণ অভ্যুত্থানের পরে মাঠে থাকা রাজনৈতিক দলগুলোর কর্মী সমর্থক সবার কিন্তু আগ্রহের জায়গায় আছেন। আগ্রহ
আস্থা এবং বিশ্বাসের জায়গায় আছেন। বেগম জিয়ার একটা বড় ধরনের রাজনৈতিক উত্তরণ হয়েছে, পুনরুজ্জীবন যেটাকে আমরা বলতে পারি। মাঝে তো এরকম প্রচার তার প্রতিপক্ষ থেকে করা হয়েছিল যে উনি শেষ হয়ে গেছেন, ওনার আর কোনো ভবিষ্যৎ নাই, তাকে জেলে নেয়ার পর বিশেষ করে। এবং যখন দলের কর্মীদের তরফ থেকে, সমর্থকদের তরফ থেকে সেরকম প্রতিরোধ হলো না, এমনকি তারও আগে যখন বালুর ট্রাক দিয়ে তার মানে গতিবিধি নিয়ন্ত্রণ করা হলো, তখন থেকে এইসব প্রচারণা চলছিল। তো যাই হোক, যারা এইসব প্রচারণা চালাচ্ছিলেন তারাই কিন্তু দেশ থেকে এখন প্রায় অপসৃত। তাদের নেতৃত্ব বিদেশে চলে গেছে পলাতক, এবং তাদের বিচার হচ্ছে। আমরা মানবতা বিরোধী অপরাধে তাদের বিচার দেখছি, এমনকি প্লট দুর্নীতিতে একাধিক মামলা হয়েছে, সেই সব মামলার একের পর এক নিষ্পত্তি দেখছি। তো যাই হোক, আমরা যেটা বলছিলাম যে বেগম জিয়া একটা ক্রিটিক্যাল অবস্থায় আছেন, তার জন্য বিদেশ থেকে ডাক্তাররা আসছে এবং মেডিকেল বোর্ডে যুক্ত হয়ে তারা পর্যালোচনা করছেন। তো অপেক্ষা হচ্ছে যে তাকে স্থিতিশীল অবস্থা হলে বা কিছুটা উন্নতি হলে বিদেশে নিয়ে যাওয়া যায় কিনা চিকিৎসার জন্য। বেগম জিয়ার বিদেশে চিকিৎসার দাবি কিন্তু দীর্ঘদিনের, বিগত শাসনামলেও ছিল, কিন্তু তাকে সেখান থেকে বঞ্চিত করা হয়েছে। কারাগারে তার সুচিকিৎসা হয়নি, এমনকি তাকে অপচিকিৎসার মাধ্যমে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা হয়েছিল, এরকম গুরুতর অভিযোগ আছে। তো বেগম জিয়া যদি একটা তুচ্ছ মামলায় কারাগারে না যেতেন এবং তার যদি স্বাভাবিক চিকিৎসা কার্যক্রম চলতো, তাহলে কিন্তু আজকের এই পরিণতি হতো না, এবং আমরা হয়তো বেগম জিয়ার একটা দীর্ঘজীবন এবং সক্রিয় রাজনৈতিক জীবন দেখতাম। তো এখনও উনি বেঁচে থাকলেও তার তো সক্রিয় রাজনৈতিক জীবন অনেক দিন ধরে নেই। তো তার জায়গায় তার পুত্র তারেক রহমান সাহেব, উনি দলকে নেতৃত্ব দিচ্ছেন বিদেশে থেকে। আমরা জানি যে 1/11-এর পরে উনিও গ্রেপ্তার হয়েছিলেন এবং রীতিমতো মুচলেকা দিতে বাধ্য করে তাকে দেশ থেকে চলে যেতে বাধ্য করা হয়েছিল। সেই থেকে উনি লন্ডনে আছেন 16-17 বছর ধরে, এবং সেখান থেকে দলকে পরিচালনা করছেন। তারও কিন্তু একটা উত্থান হয়েছে রাজনৈতিক পরিমণ্ডলে, এবং উনি মাঠে থাকা প্রধান দল বিএনপির মানে সক্রিয় শীর্ষ নেতা। গণ অভ্যুত্থানেও তার একটা ভূমিকা ছিল, মানে অনেকে মনে করে তিনিই মাস্টারমাইন্ড বিতর্ক তো চলছে, এখন একটু স্তিমিত, কিন্তু মাঝে বেশ ছিল। যাই হোক, উনি দাবি করেন না যে আমি মাস্টারমাইন্ড, কিন্তু অনেকে বলে। তো তারেক রহমান সাহেব এই ব্যবস্থায় দেশে ফিরবেন কিনা, এই কথাটা নতুন করে সামনে এসছে। নতুন করে বলছি এই জন্য যে গণ অভ্যুত্থানের পর থেকেই কিন্তু এই অপেক্ষা চলছে যে উনি ফিরবেন কিনা। তার নামে যেসব মামলা ছিল, কিছু মামলায় রায়ও হয়েছিল, সেসব রায় বাতিল হয়েছে, মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে, সম্ভবত তার নামে আর কোনো মামলা নেই। তো এই অবস্থায় তো মামলাগত কারণে বা জটিলতায় তার না ফেরার কোনো কারণ নেই, অন্য কারণ থাকতে পারে। অন্য কারণের মধ্যে নিরাপত্তা ঝুঁকির কথা ব্যাপকভাবে আলোচিত হচ্ছে। উনি নিজে কিছু বলেননি, উনি একটা ফেসবুক পোস্টে একটা বিবৃতি মতো দিয়েছিলেন মাঝে, সেটাও গভীর ইঙ্গিতপূর্ণ কিন্তু সুস্পষ্ট না। তো যাই হোক, তো এটা নিয়ে নানা রকম পর্যালোচনা চলছে, মানে নিয়মিত সংবাদপত্র থেকে শুরু করে মূলধারার মিডিয়া থেকে শুরু করে যারা ইউটিউবার, তারাও কিন্তু নানা রকম বক্তব্য দিচ্ছেন, তারাও তো প্রভাবশালী অনেকে। তো এগুলো মানুষের মধ্যে আলোচিত হচ্ছে। দল থেকে পরিষ্কার করে বলা হচ্ছে না উনি কবে ফিরবেন, তবে তার এই ফেরাটা বেগম জিয়ার মানে চিকিৎসার অবস্থার উপর নির্ভর করে। আজকে খবর আছে যে যদি মনে হয় যে বেগম জিয়াকে বাইরে নিয়ে যাওয়া সম্ভব না, এমনকি সিঙ্গাপুরের কাছে নিয়ে যাওয়া সম্ভব না, সেক্ষেত্রে তারেক রহমান সাহেব দ্রুতই ফিরবেন। আর যদি মনে হয় যে না, বাইরে চিকিৎসা সম্ভব, তাহলে হয়তো তাকে লন্ডনে নিয়ে যাওয়া হতে পারে। বেগম জিয়া তো মাঝে লন্ডনে গিয়েছিলেন এবং দীর্ঘ কয়েক মাস উনি হসপিটালে এবং তার পুত্রের বাসায় থেকে চিকিৎসা নিয়েছেন, তাই না? তো চিকিৎসাটাই এখন মুখ্য মনে হচ্ছে।
এবং পাশাপাশি হচ্ছে এটা একটা রাজনৈতিক সিদ্ধান্ত যে তারেক রহমান সাহেব ফিরবেন কিনা এবং কবে ফিরবেন। যে রাজনৈতিক সিদ্ধান্ত বলেন, সেখানে তার মানে যে তার ট্রাভেল পাস, তিনি ভুটান নন, এই আলোচনাগুলো হঠাৎ করেই সামনে চলে আসলো। তার পাসপোর্ট নেই, একই সঙ্গে মুচলেকার বিষয়টিও বেশ আলোচনা হচ্ছে। আসলে সেই মুচলেকা কি ছিল, বা আসলে মুচলেকা ছিল কিনা, এরকম কিছু যেটি আসলে সামাজিক মাধ্যমে আলোচনা হচ্ছে যে তিনি রাজনীতি করবেন এরকম একটি মুচলেকা তিনি দিয়েছেন, এই কারণে হয়তো ফিরছেন না বা সিগন্যাল পাচ্ছেন না। জি, মানে 111-এর পরে যারা এইসব করতেন, আটক করা, মামলা দেয়া ইত্যাদি, এগুলো তো খুব আইনসম্মত উপায় হয়নি। তখন একটা বিশেষ পরিস্থিতি ছিল দেশে, সেনা সমর্থিত একটা সরকার ছিল। সেনা সমর্থিত বলা ঠিক না, মানে সেনা নিয়ন্ত্রিত একটা সরকার ছিল। তো তাদেরই একাংশ এই কাণ্ড করেছিল বলে সবাই জানে। তো সেটা তখনও স্পষ্ট ছিল যে জোরপূর্বক মুচলেকা আদায় করা হচ্ছে। আমি শুরুতে আপনাকে বলছিলাম এটা, এবং মুচলেকায় ছিল যে উনি রাজনীতিতে অংশ নেবেন না। তো রাজনীতিতে অংশ তো উনি নিয়েছেন। আমি যেটা বলছিলাম যে দেশের বাইরে থেকে উনি দল পরিচালনা করেছেন, এবং শেখ হাসিনা রেজিমে অর্থাৎ 15.5 বছরে বিএনপিকে কিন্তু উনি ধরে রেখেছেন এবং সংগঠিত রেখেছেন। বিএনপিকে ভাঙার অপচেষ্টা অনেকবার হয়েছে বিভিন্নভাবে, এমনকি নির্বাচনের আগে বারবার। কিন্তু আমি বলবো যে তারেক রহমান সাহেবের নেতৃত্বে সেটা বানচাল করে দেওয়া হয়েছে। বিএনপির ওপর মামলা হামলা এগুলো তো কম হয়নি, মানে নজিরবিহীন মামলা ছিল, নজিরবিহীন সংখ্যক মামলা ছিল। গুম খুনের ঘটনা বিএনপির ওপর বেশি ঘটেছে। বিএনপি কিন্তু অন্য দলের ভেতরে ঢুকে রাজনীতি করেনি। বিএনপি মাঠে ছিল, বিএনপি হয়তো ক্যাম্পাসে ছিল না, কিন্তু বাইরে ছিল। অর্থাৎ আমি মানে বলতে চাই যে কোনো দল যে মানে কৌশল নিয়েছিল টিকে থাকার, সেই কৌশল কিন্তু নেয়নি। বিএনপি প্রতিহত করেছে সরকারের অপতৎপরতা, এবং অনেক ক্ষেত্রে সাফার করেছে। বিএনপি কর্মীরা ব্যাপকভাবে নির্যাতনের শিকার হয়েছে, তাদের মাইগ্রেশন হয়েছে রীতিমতো এক অঞ্চল থেকে আরেক অঞ্চলে, এমনকি দেশের বাইরে হিউজ মাইগ্রেশন হয়েছে গোটা হাসিনা শাসনামলে। তো এই পরিস্থিতির মধ্যেও মানে দল যে ঠিক থেকেছে, এবং আজকে এই দল কিন্তু একটা ঐতিহাসিক সুযোগের দ্বারপ্রান্তে। মানে মনে করা হচ্ছে যে নির্বাচন হলে বিএনপির বিরুদ্ধে যত অভিযোগই থাক, বিএনপির বিরুদ্ধে অভিযোগ তো কম নেই, তাই না? এমনকি গণ অভ্যুত্থানের পরে চাঁদাবাজি, নিজেদের মধ্যে খুনোখুনি, এইসব অভিযোগ কিন্তু বিএনপির বিরুদ্ধে বেশি। তো এই ব্যাপারে তারেক রহমান সাহেব কিন্তু কঠোর ব্যবস্থাও নিয়েছেন। বহু সংখ্যক নেতাকর্মীকে বিএনপি থেকে বহিষ্কার করা হয়েছে। তো এতে করে অনেকে মনে করে যে বিএনপির জনসমর্থন কমেছে। হ্যাঁ, সেটা যদি কমেও থাকে, কিন্তু রাজনীতির অন্যান্য হিসাবে, যেমন বিএনপি একটা মধ্যপন্থী রাজনৈতিক দল, এবং গণ অভ্যুত্থানের পরে তারা কিন্তু একটু উদারপন্থী অবস্থানও নিচ্ছে, এবং সেটা তারেক রহমান সাহেবের নেতৃত্বেই হচ্ছে, তাই না? এবং রাজনৈতিক প্রতিপক্ষ থেকে তাকে কিন্তু অভিযুক্ত করা হচ্ছে সেজন্য যে উনি কেন মানে উদারপন্থী অবস্থান নিচ্ছেন। যেমন মুক্তিযুদ্ধের আদর্শ মূল্যবোধের পক্ষে কিন্তু বিএনপি অবস্থান নিয়েছে। তো এই সব মিলিয়ে আমি বলবো যে তারেক রহমানের একটা মানে নেতৃত্ব গুণ বিকশিত হয়েছে, এবং দেশের মানুষ কিন্তু তার মানে দেশে ফেরার প্রত্যাবর্তনের অপেক্ষায় আছে। আর সরকারকে শুধু তার প্রত্যাবর্তনের সুযোগ সৃষ্টি করতে হবে বিষয়টা তা না, তার নিরাপত্তার ব্যবস্থাও কিন্তু করতে হবে। এই যে এসএসএফ সুবিধা দেওয়া হয়েছে বেগম জিয়াকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ঘোষণা করে, এই সুবাদেই আলোচনাটাও বাজারে আছে যে তারেক রহমান সাহেবকে ওই সুবিধা দেওয়া হবে কিনা। কারণ মনে করা হচ্ছে যে তার উপর নিরাপত্তা হুমকি আছে। আমরা তো উপমহাদেশের রাজনীতিতে দেখেছি, এমনকি আমাদের দেশের রাজনীতিতে মানে দুটি পরিবার কিন্তু হত্যাকাণ্ডের শিকার হয়েছে, শেখ মুজিব পরিবার এবং জিয়া পরিবার। তো এই অবস্থায় তারেক রহমান সাহেবের নিরাপত্তা ঝুঁকি থাকতেই পারে। উনি মনে করা হচ্ছে যে বাংলাদেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী, তো সেই কারণেও থাকতে পারে। তো এই সব কিছু বিবেচনা করে সরকার যদি
ঘোষিতভাবেও নিরাপত্তার ব্যবস্থা না করে অঘোষিতভাবে করতে পারে। মানে ঘোষিতভাবে করলে হয়তো প্রশ্ন উঠবে যে উনি তো নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা করবেন, তাহলে লেভেল প্লেইং ফিল্ড ক্ষতিগ্রস্ত হবে কিনা, এই প্রসঙ্গ তোলা হতে পারে প্রশ্ন মানে প্রতিপক্ষ থেকে। তো সেই কারণে হয়তো সরকার দ্বিধাগ্রস্ত। কিন্তু আমরা দাবি করব যে কোনোভাবেই হোক তারেক রহমান সাহেবের প্রত্যাবর্তনের সুযোগ তৈরি করতে হবে এবং তার নিরাপত্তাও নিশ্চিত করতে হবে। স্বরাষ্ট্র উপদেষ্টা যে কথা বলেছেন যে কারো নিরাপত্তা ঝুঁকি নাই, এই কথা কিন্তু ঠিক না। মানে আমরা তো দেখছি যে প্রকাশ্যে হত্যাকাণ্ডের ঘটনা, আপনি সম্ভবত মানবজমিনে খবর আছে, অনেক বেড়ে গেছে। যে সম্প্রতি আদালত পাড়ায় হত্যাকাণ্ড ঢাকাতে হয়েছে, খুলনায় হয়েছে, নির্বাচনী প্রচারণায় গুলি হয়েছে। ডিএমপি বলছে যে ঢাকা মহানগরীতে গত 10 মাসে 200-র মতো হত্যাকাণ্ড হয়েছে, অর্থাৎ প্রতি মাসে হিসাব করলে মানে 20টা করে। এবং আওয়ামী লীগ আমলে অস্ত্রের যে লাইসেন্সগুলো দেওয়া হয়েছে, কতটি লাইসেন্স ছিল, কি পরিমাণ জব্দ হয়েছে, কি পরিমাণ জমা হয়েছে, তার কোনো তালিকা সরকার এখনো দেয়নি। বৈধ অস্ত্র জমা দেওয়ার প্রসঙ্গ সামনে আনা হয়নি, এমনকি অবৈধ অস্ত্র প্রচুর আছে। এমনকি গণ অভ্যুত্থানের পরে থানাগুলো থেকে যেসব অস্ত্র লুট হয়েছিল সেই সব অস্ত্রেরও বিরাট অংশ কিন্তু উদ্ধার হয়নি। এই কাজে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কোনো সফলতার মানে সেই অর্থে উল্লেখযোগ্য সফলতার পরিচয় দিতে পারেনি। মাঠে সেনাবাহিনী আছে, সেনাবাহিনীও মাঝে মাঝে অস্ত্র উদ্ধার অভিযানে অংশ নেয়। আমরা দেখেছি একটা ট্রেন থেকে অস্ত্র উদ্ধার হয়েছে, কিন্তু মানে ব্যাপকভাবে এটা হয়েছে বলা যাবে না। অথচ নির্বাচনের কিন্তু বেশি বাকি নাই। এই যে আপনার কাছে খবর আছে পত্রিকায়, জি আগামী বোধহয় সপ্তাহখানেকের মধ্যে 6 বা 8 তারিখ বা যে কোনো সময় এই সপ্তাহে তফসিল ঘোষণা হতে পারে। তফসিল ঘোষণার দিন ঠিক হবে এবং নির্বাচন কমিশন ঠিক করবে যে কবে নির্বাচন। তো সাধারণত 45 দিনের মধ্যে নির্বাচন হয়, সেক্ষেত্রে 2 মাসের মধ্যে। ফেব্রুয়ারি 15 তারিখের মধ্যে তারিখের কথাও এসে গেছে, তাই না? যে 10 থেকে 15 তারিখের মধ্যে, কেউ কেউ বলছে 10 তারিখে, 10 তারিখ, 8, 10, 12 এসব মানে দিন আলোচিত হচ্ছে। তো যাই হোক, সেটা আমরা অচিরেই জানতে পারবো। তো নির্বাচন কমিশন নানা রকম প্রস্তুতি নিচ্ছে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ট্রেনিং নিচ্ছে, এইসব খবরাখবর আছে। তারপরে পুলিশের রদবদল হচ্ছে, এসপি পদে রদবদল হয়েছে না, তারপরে সেসব নিয়ে তো অনেক যথেষ্ট পরিমাণ প্রশ্ন রয়েছে। যেভাবে করা হয়েছে লটারির মাধ্যমে, তো মানে বলা হচ্ছে যে লটারির মাধ্যমে করলে এখানে রাজনৈতিক বিবেচনা প্রাধান্য পাবে না। কিন্তু মানে এগুলো নিয়ে প্রশ্ন আছে যে কোনো দলের সুপারিশ অনুযায়ী এগুলো হচ্ছে কিনা। ওসি পদে একটা রদবদলের বড় খবর, ডিআইজির জি করা হয়েছে কয়েকজনকে। তো এগুলো নীতিমালা অনুযায়ী হচ্ছে কিনা নাকি নতুন নীতিমালায় হচ্ছে, কিন্তু আমরা তো আইন শৃঙ্খলার উন্নতিতে এর কোনো প্রতিফলন দেখছি না। আপনি দেখবেন যে বগুড়া, খুলনা, চট্টগ্রাম এইসব এলাকায় খুনাখুনির ঘটনা অনেক, প্রচুর। মানে আজকে খবর আছে মানে 15 মাসে কি অবস্থা আমরা দেখছি, প্রকাশ্যে খুনের ঘটনা। তো এইগুলোতে হয়তো প্রতিদ্বন্দ্বী সন্ত্রাসী গ্রুপগুলো পরস্পরকে ঘায়েল করতে চাচ্ছে অনেক, কিন্তু মানে কি বলা যায়, আন্ডারওয়ার্ল্ডের ডন মুক্তি পেয়েছে মানে গণ অভ্যুত্থানের পরে এমনকি। তো আইনগত প্রক্রিয়ায় তাদেরকে কিভাবে নিয়ন্ত্রণ করা যায়, এটা কিন্তু পুলিশকে এই কৌশল ঠিক করতে হবে, তাই না? এদেরকে কি আবার গ্রেপ্তার করা, নাকি এদেরকে নজরদারির মধ্যে রাখলেই চলবে, এটা তো ঠিক করতে হবে। নাহলে এই নির্বাচনের আগে পরিস্থিতি সামাল দেওয়া খুবই কঠিন হয়ে যেতে পারে। আমরা যদি একটু আরেকটু বিষয়ে যাই, যেটি হচ্ছে উচ্চ মাধ্যমিকের শিক্ষকরা আন্দোলন করছেন, তারা গ্রেড পরিবর্তনের ইস্যে এই ডিসেম্বরে এসে যখন বার্ষিক পরীক্ষা দেবেন শিক্ষার্থীরা, এই আন্দোলন করাটা কতটা যৌক্তিক বা নৈতিকতার বিষয়টিও থাকে শিক্ষকদের এই মানের ক্ষেত্রে, সেটি আসলে আছে কিনা? আমরা দীর্ঘ কয়েক বছর থেকে আলোচনা হচ্ছে শিক্ষার মান যথেষ্ট পরিমাণ পড়ে গেছে, এর দায় তো শিক্ষকদের উপরও বর্তায়। হ্যাঁ, এই দায় শিক্ষকদের উপর বর্তায়, আবার শিক্ষকদের যারা নিয়ন্ত্রণ করে যে কর্তৃপক্ষ তাদের উপরও বর্তায়, এবং মূল দায় কর্তৃপক্ষের উপর বর্তায়। মানে হাসিনা রেজিমে কিন্তু যেসব ক্ষেত্রে ব্যাপক অবনতি হয়েছে মানের, পরিস্থিতির, এবং উদ্বেগজনক চিত্র আমাদের সামনে বেরিয়ে এসছে যেসব খাতের, তার মধ্যে শিক্ষা খাত একটা। তো শিক্ষা খাতের জমে থাকা সমস্যাগুলো এই অভ্যুত্থানের পরে প্রকাশ পেয়েছে বিভিন্ন রকম আন্দোলনে, যেমন শিক্ষকদের আন্দোলনে, তার দাবি দেওয়ায়। তো তাদের দাবি দেওয়া পূরণে সরকার, একটা অন্তর্বর্তী সরকার কতখানি কি করতে পারে এই প্রশ্ন তো আছে।
তারপরও সরকার কিছু প্রতিশ্রুতি তাদের দিয়েছে, মানে তাদের প্রতিশ্রুতি বাস্তবায়নের ক্ষেত্রে কিন্তু সরকারকে অর্থ বরাদ্দ করতে হবে, বাড়াতে হবে। তো এই প্রশ্নটাও আছে যে সরকার তো নানান খাতে অর্থ বরাদ্দ অতিরিক্ত করে থাকে বা অর্থের অপচয়ও করে থাকে। তো এইরকম একটা খাতে বাড়তি বরাদ্দ করতে সমস্যা কোথায়? যাই হোক, তো আজকে কিন্তু ডেইলি স্টারে যে খবরটা আছে, আমার মনে হয় এটা আপ টু ডেট খবর, যে তারা আন্দোলন কর্মসূচি স্থগিত করেছেন এবং আজকে বুধবার না, আজকে বুধবার, তো বুধবার থেকে তারা আবার পরীক্ষা নেবেন। আমি অনলাইনেও খবরটা দেখছিলাম, তারা এই সিদ্ধান্ত নিয়েছেন। তো এটা ইতিবাচক, কিন্তু যে কোনো আন্দোলন করার ক্ষেত্রে এটা তো বিবেচনা নিতে হবে যে মানে বিশেষ করে ছাত্র, তারা তো কোনো এটার পার্ট না। আমরা এই অন্তর্বর্তী সরকারের সময় দেখলাম প্রাথমিক শিক্ষকরা আন্দোলন করলেন, ইবতেদায়ী শিক্ষকরা আন্দোলন করলেন, এখন মাধ্যমিকের শিক্ষকরা, পর্যায়ক্রমে এটি আসলে সামনের দিকে আরো যাবে কিনা, সেই বিশ্ববিদ্যালয় পর্যায়ে চলে যাবে কিনা, সেটাই বলছিলাম যে যেসব দাবি দেওয়া জমে আছে বা পুঞ্জীভূত হয়ে আছে সেগুলোর সবই পূরণ হতে হবে এই আমলে, এটা তো কোনো মানে স্বাভাবিক প্রত্যাশা না। সরকারও কিন্তু এই ধরনের প্রত্যাশা বাড়িয়ে তুলেছে। এই সরকার যখন দায়িত্ব নেয় তখন তারা কিন্তু তাদের কাজের যে ক্ষেত্র সেগুলোকে অনেক বিস্তৃত করে ফেলেছে। আপনি লক্ষ্য করবেন যে বিচার, সংস্কার, নির্বাচন, এগুলোও কিন্তু বিরাট বিরাট লক্ষ্য। নির্বাচন করতেই হবে, কিন্তু বিচার সংস্কারে আপনি কতটা কি করতে পারবেন একটা অন্তর্বর্তী শাসনামলে, এই প্রশ্ন তো আছে। কিন্তু সরকারের ভেতর থেকে এরকম ধারণা দেওয়া হয়েছে যে তারা অনেক কিছু করবেন। যেমন সংস্কার নিয়ে একটা জটিলতাই তৈরি হলো দীর্ঘ সময় পার করার পরে। সংস্কারে কিন্তু তেমন কোনো অগ্রগতি হয়নি এবং সেটা আলটিমেটলি নির্বাচিত সরকারের উপরই বর্তাচ্ছে। আর অন্যান্য ক্ষেত্রে যে নানান দাবি দেওয়ার মুখে সরকার পড়েছে, রাজধানী তো দীর্ঘদিন অচল থেকেছে, এখনও মাঝে মাঝে অচল হয়ে যাচ্ছে আন্দোলনের প্রভাবে। এগুলো আমার মনে হয় যে সরকার শুরু থেকে যদি পরিষ্কার করে বলতো যে আমরা একটা অন্তর্বর্তী সরকার এবং আমরা বেশি কিছু করতে পারবো না, এবং নির্বাচিত সরকারকেই এই বিষয়গুলো নিষ্পত্তি করতে হবে। আমরা হয়তো কিছু নির্দেশনামূলক কাজ করে যেতে পারি, কিছু ফুটপ্রিন্ট রেখে যেতে পারি। ফুটপ্রিন্ট মানে পদচ্ছাপ, যে ভালো কিছু কাজের। শুধু শিক্ষা খাতে না, আপনি দেখেন স্বাস্থ্য খাতে সরকার কিন্তু বিশেষ কিছু করতে পারেনি। স্বাস্থ্য উপদেষ্টার পারফরমেন্স নিয়ে আলোচনা হচ্ছে এবং মানুষের অসন্তোষ আছে। স্বাস্থ্য খাতে কোনো মানে পরিবর্তন আমরা দেখতে পাইনি। হ্যাঁ, তো শিক্ষা, স্বাস্থ্য, এগুলোর যে কমিশন গঠিত হয়েছিল, কমিশন, শিক্ষা কমিশন তো হয়নি, স্বাস্থ্য কমিশন হয়েছিল, সেগুলো রিপোর্ট সুপারিশ নিয়ে আলোচনা হয়নি। সংস্কার কমিশনে, এই যে ঐকমত্য কমিশনে যেসব কমিশনের সুপারিশ নিয়ে আলোচনা হয়েছে তার মধ্যে এগুলো ছিল। শ্রম কমিশন রিপোর্ট দিয়েছে, এমনকি মিডিয়া কমিশনের যেসব সুপারিশ সেগুলোও কিন্তু বাস্তবায়নের অপেক্ষায় আছে। এগুলো আলটিমেটলি নির্বাচিত সরকারের ঘাড়ে বর্তাচ্ছে। আমার মনে হয় যে শিক্ষাক্ষেত্রে যে মানে অরাজকতা ছিল সেটা এই সরকারের আমলে যায়নি এবং এটা এই ঘটনায় প্রকাশ পাচ্ছে আরও। আমি একটা নয়া দিগন্তের একটা সংবাদ রয়েছিল যে বিদেশি এজেন্সির আড়ি পাতা ইসরায়েলি প্রযুক্তির ব্যবহার, এটি স্বরাষ্ট্র উপদেষ্টাকেও সাংবাদিকরা গতকালকে জিজ্ঞেস করেছিল। তিনি বলছিলেন নির্ধারিত সংস্থাগুলো শুধু আড়ি পাততে পারবে। এই আড়ি পাতার বিষয়টি আসলে নাগরিক অধিকার খর্ব করে কিনা, কারণ ব্যাপক অপব্যবহার আমরা গত সরকারের সময় দেখেছি। হ্যাঁ, আড়ি পাতার মানে আড়ি পাতা এবং আড়ি পেতে কথোপকথন রেকর্ড করে সেগুলো সুবিধামতো প্রচার করে কোনো পক্ষ বা ব্যক্তি বিশেষকে নাজেহাল করা, তাকে আইনি জটিলতায় ফেলা, সামাজিক সম্মান নষ্ট করা, এগুলো ব্যাপকভাবে হয়েছে বিগত শাসনামলে। আসলে বিগত শাসনামলের আলোচনা করতে গেলে খুবই মুশকিল, মানে তারা যে কোন ক্ষেত্রে কি করেনি এটাই হচ্ছে একটা বড় ব্যাপার। আমরা দেখেছি যে এই কাজে মিডিয়াও ব্যবহৃত হয়েছে, মিডিয়ার একাংশ। এটা আমাদের বলা উচিত সাংবাদিকদের, এবং এটা খুবই লজ্জাজনক ব্যাপার। এবং এ নিয়ে টকশো আয়োজন করে রীতিমতো ব্যক্তি বিশেষকে জটিলতার মধ্যে ফেলা, সামাজিক সম্মানহানির মধ্যে ফেলা, এগুলোতে আমাদেরও একাংশ কিন্তু যোগদান করেছিল। তো এই ঐতিহ্য বলছি এই জন্য যে এটা কোট আনকোট, এই ঐতিহ্য থেকে আমাদের তো বের হয়ে আসা প্রয়োজন। আর এই ব্যাপারে আদালতের সক্রিয় ভূমিকা থাকতে হবে। আদালতকে মানে আমরা আদালতের কাছে অনুরোধ করব, সর্বোচ্চ আদালতের কাছে, তারা যেন এই ব্যাপারে সুস্পষ্ট নির্দেশনা দেন যে আড়ি যদি পাতা হয়ও
সেটা যেন জাতীয় নিরাপত্তার সঙ্গে সম্পর্কিত হয় শুধু, সেটা এমনকি সরকারের ভালো মন্দের সঙ্গে সম্পর্কিত হওয়া উচিত না। কারণ সরকার তো দলীয় সরকার হয়, রাজনৈতিক সরকার হয়, তার স্বার্থ থাকে এবং তার স্বার্থ অনেক ক্ষেত্রে জনস্বার্থের সঙ্গে মানে সেইভাবে ইতিবাচকভাবে সম্পর্কিত নাও হতে পারে। কিন্তু রাষ্ট্রীয় স্বার্থ সব কিছুর ঊর্ধ্বে, রাষ্ট্রের নিরাপত্তা অবশ্যই রক্ষা করতে হবে। কিন্তু আড়ি পেতে কথোপকথন ফাঁস করা, এটা থেকে বেরিয়ে আসতে হবে। এটা হতে পারে যে মামলার বিষয়বস্তু বা এটা মামলার উপকরণ হতে পারে এবং আদালতই একমাত্র সেই আড়ি পাতা কথোপকথন শুনতে পারে, ব্যবস্থা নিতে পারে। মানে এটা একটা প্রমাণ হিসেবে মানে উপস্থাপন করা যেতে পারে, কিন্তু এটা প্রকাশযোগ্য তো না। আদালতের নির্দেশ ছাড়া কোনো কর্তৃপক্ষ এগুলো প্রকাশ করতে পারে না। এমনকি আপনি আমি কথা বলছি, আমার কথাবার্তা রেকর্ড করে আপনি কিন্তু ফেসবুকে দিতে পারেন না। এমনকি আপনার সঙ্গে ইনবক্সে আমার যেসব আলোচনা হচ্ছে, কথাবার্তা হচ্ছে, সেটা যেটাই হোক, সেটা আপনি কিন্তু প্রকাশ করতে পারেন না। এটা আপনি আদালতে উপস্থাপন করতে পারেন যে আমাকে সে থ্রেট করেছে বা আমাকে একটা কুপ্রস্তাব দিয়েছে, তাই না? কিন্তু আপনি এটা ফেসবুকে আর পাবলিক করতে পারেন না। এটা কিন্তু নৈতিকতা বিরোধী। শুধু নৈতিকতা না, আমি তো মনে করি এটা আইন বিরোধী হওয়া উচিত। তো সব কিছুরই একটা স্যাংটিটি থাকা উচিত, একটা মানে সীমারেখা থাকা উচিত। যাই হোক, আমরা আশা করব যে আগামীতে নির্বাচনে তো বেশি বাকি নাই, এই বিষয়গুলো কিন্তু সব রাজনৈতিক দল যারা ক্ষমতা প্রত্যাশী তাদেরকে এইসব বিষয়ে সতর্ক হতে হবে যে আগামীতে আমরা যেন অতীতের এইসব মানে ঐতিহ্য অনুসরণ করে না চলি। আমি একদম শেষ মিনিট একটা বিষয়, আন্তর্জাতিক সহায়তা চাহিদার 50% কম, অর্থাৎ এই অন্তর্দেশের দায়িত্ব নেওয়ার পরে যে আন্তর্জাতিক সংস্থাগুলো রয়েছে সেগুলোর যে অর্থ বাংলাদেশে আসার কথা সেটি আসছে না। জি, এর কারণটা কি আসলে? একদম এক মিনিটে। হ্যাঁ, আমরা তো দেখেছি যে IMFও কিন্তু বলেছে যে নির্বাচিত সরকারের সঙ্গে তারা নতুন করে আলাপ করে চলমান যে ঋণ প্রস্তাব, মানে ঋণ প্রক্রিয়া, এটার পরের কিস্তিটা এটা দেবে এবং এই সরকারও কিন্তু এটা অ্যাকসেপ্ট করে নিয়েছে। সরকারের খুব বেশি অর্থ সহায়তা নেই, এটাও অর্থ উপদেষ্টা বলছেন এই মুহূর্তে। কারণ রিজার্ভ পরিস্থিতি মোটামুটি ভালো এবং সেটা ভালো হওয়ার বড় কারণ হচ্ছে যে রিজার্ভ থেকে অর্থ ব্যবহৃত হচ্ছে না। আমাদের আমদানি কিন্তু অনেক কমে গেছে এবং আমাদের রপ্তানি আয় কিছুটা বেড়েছে, মাঝে মাঝে কমে যায়। সবচেয়ে উল্লেখযোগ্য হচ্ছে রেমিটেন্স উল্লেখযোগ্য হারে বাড়ছে এটা এবং এটা অব্যাহত আছে এবং এটা বৃদ্ধি পাচ্ছে, কখনো কখনো চলতি মাসেও এটা বেড়েছে অনেক। আর হচ্ছে যে মানে আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলো থেকে বা সাহায্যদাতা দেশগুলো থেকে এটা খুবই স্বাভাবিক যে মানে একটা অন্তর্বর্তী সরকারের সঙ্গে এরা কিন্তু খুব বেশি জড়াতে চাবে না, কারণ এখানে শর্তের ব্যাপার আছে। তারপরে হচ্ছে যে নতুন সরকার এসে কী করে, কী সিদ্ধান্ত নেয়, এইসব প্রসঙ্গ আছে। তো এইসব বিবেচনায় তারা স্বভাবতই চাবে যে যেহেতু দ্রুত নির্বাচন আয়োজনের ব্যাপার আছে সামনে, এটা কিন্তু একটা ভালো লক্ষণ আমি বলবো যে আমরা বুঝতে পাচ্ছি যে তারাও জানে যে বাংলাদেশে দ্রুত নির্বাচন অনুষ্ঠিত হবে। জি, আলোচনার জন্য হাসান মামুন আপনাকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ। দর্শক, ফ্রন্ট পেজ থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।